নমস্কার, সুপ্রভাত। বিবেকানন্দ রচনা সমগ্রের প্রাচ্য ও পাশ্চাত্য প্রবন্ধ থেকে ইউরোপের নবজন্ম। এই ইউরোপ কি? কালো, আধকালা, হলদে, লাল, এশিয়া, আফ্রিকা, আমেরিকা সমস্ত মানুষ এদের পদানত কেন? এরা কেনই বা এই কলিযুগের একাধিপতি? এই ইউরোপ বুঝতে গেলে পাশ্চাত্য ধর্মের আকর ফ্রান্স থেকে বুঝতে হবে। পৃথিবীর আধিপত্য ইউরোপের মহাকেন্দ্র প্যারি। পাশ্চাত্য সভ্যতা, রীতিনীতি, আলোক আঁধার, ভালো মন্দ সকলের শেষ পরিপুষ্ট ভাব এইখানে, এই প্যারি নগরীতে। এই পারি এক মহাসমুদ্র, মণি মুক্ত প্রবাল যথেষ্ট, আবার মকর কুম্ভীরও অনেক। এই ফ্রান্স ইউরোপের কর্মক্ষেত্র। সুন্দর দেশ, চীনের কতক অংশ ছাড়া এমন দেশ আর কোথাও নেই। না নাতিশীতোষ্ণ, অতি উর্বরা, অতিবৃষ্টি নাই, অনাবৃষ্টি নাই। সে নির্মল আকাশ, মিঠে রৌদ্র, ঘাসের শোভা, ছোট ছোট পাহাড়, চিনার বাঁশ প্রভৃতি গাছ, ছোট ছোট পশ্রবন। সে জলে রূপ, স্থলে মোহ, বায়ুতে উন্মত্ততা, আকাশে আনন্দ। প্রকৃতি সুন্দর, মানুষও সৌন্দর্যপ্রিয়। আবাল বৃদ্ধ বনিতা, ধনী দরিদ্র, তাদের ঘর দর, ক্ষেত ময়দান ঘষে মেজে সাজিয়ে গুছিয়ে ছবিখানি তৈরি করে রেখেছে। এক জাপান ছাড়া এ ভাব আর কোথাও নাই। সেই ইন্দ্রভুবন, অট্টালিকাপুঞ্জ, নন্দন কানন, উদ্যান, উপবন, মায় চাষার ক্ষেত, সকলের মধ্যে একটু রূপ, একটু সুচ্ছবি দেখবার চেষ্টা এবং সফলও হয়েছে। এই ফ্রান্স প্রাচীনকাল হতে গোলোয়া, রোমক, ফ্রাঁ প্রভৃতি জাতির সংঘর্ষভূমি। এই ফ্রাঁ জাতি রোমান সাম্রাজ্যের বিনাশের পর ইউরোপে একাধিপত্য লাভ করলে এদের বাদশাহ খ্রিস্টান ধর্ম তলোয়ারের দাপটে চালিয়ে দিলেন। এই ফ্রাঁ জাতি হতেই এশিয়া খণ্ডে ইউরোপের প্রচার। তাই আজও ইউরোপই আমাদের কাছে ফ্রাঁকি, ফিরিঙ্গি, প্লাকি, ফিলিং ইত্যাদি। এই সভ্যতার আকর প্রাচীন গ্রিস ডুবে গেল। রাজ চক্রবর্তী রোম বর্বর আক্রমণ তরঙ্গে তলিয়ে গেল। ইউরোপের আলো নিভে গেল। এদিকে আর এক জাতি, অতি বর্বর জাতির এশিয়া খণ্ডে প্রাদুর্ভাব হলো, তা হলো আরব জাতি। মহাবেগে এই আরব তরঙ্গ পৃথিবী ছাইতে লাগলো। মহাবল পারস্য ও আরবের প্রধানত হলো। মুসলমান ধর্ম গ্রহণ করতে হলো, কিন্তু তার ফলে মুসলমান ধর্ম আর এক রূপ ধারণ করলো। সে আরবি ধর্ম বা পারসিক ধর্মের সম্মিলিত হলো। আরবের তলোয়ারের সঙ্গে সঙ্গে পারস্য সভ্যতা ছড়িয়ে পড়তে লাগলো। যে পারস্য সভ্যতা প্রাচীন গ্রিস ভারতবর্ষ হতে নেওয়া, পূর্ব পশ্চিম দুদিক হতে মহাবলী মুসলমান তরঙ্গ ইউরোপের উপর আঘাত করলে এবং সঙ্গে সঙ্গে বর্বর অন্ধ ইউরোপে জ্ঞানালোক ছড়িয়ে পড়তে লাগলো। প্রাচীন গ্রিকদের বিদ্যা বুদ্ধি শিল্প বর্বরাক্রান্ত ইতালিতে প্রবেশ করলে ধরা রাজধানী রোমের মৃত শরীরে প্রাণ স্পন্দন হতে লাগলো। সেই স্পন্দন ফ্লোরেন্স নদীতে প্রবল রূপ ধারণ করলে প্রাচীন ইতালি নবজীবনে বেঁচে উঠতে লাগলো এবং এরই নাম রেনেসাঁস বা নবজন্ম। কিন্তু সেই নবজন্ম হলো ইতালির। ইউরোপে অন্যান্য অংশের তখন প্রথম জন্ম। সে খ্রিস্টানি ষোড়শ শতাব্দীতে, যখন আকবর, জাহাঙ্গীর, শাহজাহান প্রভৃতি মুঘল সম্রাট ভারতে মহাবল সাম্রাজ্য তুলেছেন, সেই সময় ইউরোপে জন্ম হলো। ইতালি বুড়ো জাত, একবার সাড়া শব্দ দিয়ে আবার পাশ ফিরে হলো। সে সময় নানা কারণে ভারতবর্ষ জেগে উঠেছিল, কিন্তু আকবর হতে তিন পুরুষের রাজত্বে বিদ্যা বুদ্ধি শিল্পের আদর যথেষ্ট হয়েছিল, কিন্তু অতিবৃদ্ধ জাত নানা কারণে আবার পাশ ফিরেছিল। ইউরোপে ইতালির পুনর্জন্ম গিয়ে লাগলো বলবান অভিনব নূতন ফ্রাঁ জাতিতে। চারিদিক হতে সভ্যতার ধারা সব এসে ফ্লোরেন্স নগরীতে একত্র হয়ে নতুন রূপ ধারণ করলে, কিন্তু ইতালি জাতিতে যে বীর্য ধারণের শক্তিও ছিল না। ভারতের মতো সে উন্মেষ ওইখানেই শেষ হয়ে যেত। কিন্তু ইউরোপের সৌভাগ্য, এমন নূতন জাতি আদরে সে তেজ গ্রহণ করল। নবীন রক্ত, নবীন জাত সে তরঙ্গে মহাসাহসে নিজের তরণী ভাসিয়ে দিলে এবং সে স্রোতের বেগ ক্রমশই বাড়তে লাগল। সে এক ধারা শতধারা হয়ে
বাড়তে লাগলো। ইউরোপের আর এক জাতি লোলুপ হয়ে খাল কেটে সে জল আপনার দেশে নিয়ে গেল এবং তাতেই নিজেদের জীবনী শক্তি ঢেলে তার বেগ, তার বিস্তার বাড়াতে লাগলো। ভারতে এসে সে তরঙ্গ লাগলো। জাপান সে বন্যায় বেঁচে উঠল, সে জল পান করে মত্ত হয়ে উঠল। জাপান আসিয়ার নতুন জাত। প্যারি ও ফ্রান্স, এই প্যারি নগরী সে ইউরোপীয় সভ্যতা গঙ্গার গোমুখ। এ বিরাট রাজধানী মর্তের অমরাবতী, সদানন্দ নগরী। এ ভোগ, এ বিলাস, এ আনন্দ না লন্ডনে, না বার্লিনে, না আর কোথায়। লন্ডনে নিউ ইয়র্কে ধন আছে, বার্লিনে বিদ্যা বুদ্ধি যথেষ্ট। নেই সে ফরাসি মাটি, আর সর্বাপেক্ষা নেই সে ফরাসি মানুষ। ধন থাক, বিদ্যা বুদ্ধি থাক, প্রাকৃতিক সৌন্দর্যও থাক, মানুষ কোথায়? এ অদ্ভুত ফরাসি চরিত্র প্রাচীন গ্রিক মোড়ে জন্মেছে যেন, সদা আনন্দে, সদা উৎসাহে, অতি ছ্যাবলা আবার অতি গম্ভীর, সকল কাজে উত্তেজনা, আবার বাধা পেলেই নিরুৎসাহ। কিন্তু নৈরাশ্য ফরাসি মুখে বেশিক্ষণ থাকে না, আবার জেগে ওঠে। এই প্যারি বিশ্ববিদ্যালয়ে ইউরোপের আদর্শ, দুনিয়ার বিজ্ঞান সভা এদের একাডেমির নকল। এই প্যারি ঔপনিবেশিক সাম্রাজ্যের শুরু, সকল ভাষাতেই যুদ্ধশিল্পের সংজ্ঞা, কখনো অধিকাংশ ফরাসি, এদের রচনায় নকল সকল ইউরোপীয় ভাষায়। দর্শন, বিজ্ঞান, শিল্পের এই প্যারি খানি সকল জায়গায় এদের নকল। এরা হচ্ছে শহুরে, আর সব জাত যেন পাড়া গেঁয়ে। এরা যা করে তা 50 বৎসর 25 বৎসর পরে জার্মান, ইংরেজ প্রভৃতি নকল করে, তা বিদ্যায় হোক বা শিল্পে হোক বা সমাজ রীতিতেই হোক। এই ফরাসি সভ্যতা স্কটল্যান্ডে লাগলো। স্কটরাজ ইংল্যান্ডের রাজা হলেন এবং ফরাসি সভ্যতা ইংল্যান্ডকে জাগিয়ে তুললে। স্কটরাজ স্টুয়ার্ট বংশের সময় ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি প্রভৃতি সৃষ্টি। আবার এই ফ্রান্স স্বাধীনতার আভাস। প্রজাশক্তি মহাবেগে এই প্যারি নগরী হতে ইউরোপ তোলপাড় করে এসেছে। এই দিন হতে ইউরোপের নতুন মূর্তি হয়েছে। সে এগালিতে, লিবার্তে, ফ্রাতে নৃত্যের সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব ধ্বনি এবং ফ্রান্স হতে চলেছে। ফ্রান্স অন্য ভাব, অন্য উদ্দেশ্য অনুসরণ করেছে, কিন্তু ইউরোপের অন্যান্য জাত এখনও সেই মহাবিপ্লব মক্ষ করছে। একজন স্কটল্যান্ড দেশের বৈজ্ঞানিক পণ্ডিত আমার সেদিন বললেন যে প্যারি হচ্ছে পৃথিবীর কেন্দ্র। যে দেশ যে পরিমাণ এই প্যারি নগরীর সঙ্গে নিজেদের যোগ স্থাপন করতে সক্ষম হবে, সে যা তত পরিমাণে উন্নতি লাভ করবে। কথাটা কিছু অতিরঞ্জিত সত্য, কিন্তু এ কথাটাও সত্য যে যদি কারো কোনো নতুন ভাব এ জগতে দেবার থাকে, তো এই প্যারি হচ্ছে সে প্রচারের স্থান। এই প্যারিতে যদি ধ্বনি ওঠে, তো ইউরোপ অবশ্যই প্রতিধ্বনি করবে। ভাস্কর, চিত্রকর, গাইয়ে, নর্তকী এই মহানগরীতে প্রথম প্রতিষ্ঠা লাভ করতে পারলে আর সব দেশে সহজেই প্রতিষ্ঠা হয়। আমাদের দেশে এই প্যারি নগরীর বদনামই শুনতে পাওয়া যায়। এ প্যারি মহাকদর্য, বেশ্যাপূর্ণ নরককুণ্ড। অবশ্য এ কথা ইংরেজরাই বলে থাকে, এবং অন্য দেশে সেসব লোকেদের পয়সা আছে, জিহ্বপস্থ ছাড়া দ্বিতীয় ভোগ জীবনে অসম্ভব। তারা অবশ্য বিলাসময় জিহপন্থের উপকরণময় প্যারি রেখে। কিন্তু লন্ডন, বার্লিন, ভিয়েনা, নিউ ইয়র্কও এই বারবণিতাপূর্ণ ভোগের উদ্যোগপূর্ণ। তবে তফাৎ এই যে অন্য দেশের ইন্দ্রিয় চর্চা পশুবধ, প্যারিসের সভ্য প্যারির ময়লা সোনায় পাতমোড়া বুনো শরীর, পাঁকের লোটা আর ময়ূরের পেখম ধরা নাচে যে তফাৎ, অন্যান্য শহরের পৈশাচিক ভোগ আর এ প্যারিস বিলাসের এ তফাৎ। ভোগ বিলাসের ইচ্ছা কোন জাতি নেই বলো? নইলে দুনিয়ার যা 2 পয়সা হয় সে অমনি প্যারি নগরী অভিমুখে ছোটে কেন? রাজা বাদশারা 24 সালে নাম হারিয়ে এ বিলাস বিবর্তে স্নান করে পবিত্র হতে আসেন কেন? ইচ্ছা সর্বনেশে, উদ্যোগে ত্রুটি কোথাও কম দেখি না। তবে এরা সুসিদ্ধ হয়েছে, ভোগ করতে জানে, বিলাসের সপ্তমে পৌঁছেছে। তা অধিকাংশ কদর্য নাচ তামাশা বিদেশির জন্য। ফরাসিরা বড় সাবধান, বাজে খরচ করে না। এই ঘোর বিলাস, এইসব হোটেল কাফে যাতে একবার খেলে সর্বশ্রান্ত হতে হয়, এসব বিদেশি আহাম্মক ধনীদের জন্য। ফরাসিরা বড় সুসভ্য, আদব কায়দা বেজায় খাতির খুব করে, পয়সাগুলি সব বার করে নেয় আর মুচকে মুচকে হাসে। তাছাড়া আর এক তামাশা এই যে আমেরিকান, জার্মান, ইংরেজ প্রভৃতির খোলো সমাজ বিদেশি ঝাঁ করে সব দেখতে শুনতে পায়,
2-4 দিনের আলাপেই আমেরিকান বাড়িতে 10 দিন বাস করবার নিমন্ত্রণ করে। জার্মান তদ্রূপ, ইংরেজ একটু বিলম্বে, ফরাসি এ বিষয়ে বড় তফাৎ। পরিবারের মধ্যে অত্যন্ত পরিচিত না হলে আর বাস করতে নিমন্ত্রণ করে না, কিন্তু যখন বিদেশি ওই প্রকার সুবিধা পায়, ফরাসি পরিবার দেখবার জানবার অবকাশ পায়। এখন তখন আর এক ধারণা হয়, বলি মেছো বাজার দেখে এক বিদেশি যে আমাদের জাতি চরিত্র সম্বন্ধে মতামত প্রকাশ করে, সেটা কেমন আহাম্মকি। তেমনি এ প্যারি অবিবাহিতা মেয়ে দেশের আমাদের দেশের মতো এদেশে সুরক্ষিতা, তারা সমাজে মিশতে পারে না, বিয়ের পরে নিজের স্বামীর সঙ্গে সমাজে মেশে, বিয়ে থা মায়ে বাপে দেয় আমাদের মতো। আর এরা আমোদপ্রিয়। আর কোনো বড় সামাজিক ব্যাপার নর্তকীর নাচ না হলে সম্পূর্ণ হয় না। যেমন আমাদের বিয়ে পুজো, সর্বত্র নর্তকীর আগমন। ইংরেজ ওল ব্যাটামো অন্ধকার দেশে বাস করে, সদা নিরানন্দ। ওদের নাচটা আমাদের চোখে অশ্লীল বটে, তবে এদের সয়ে গেছে। নেংটি নাচ সর্বত্র, ও গ্রাহ্যের মধ্যে নয়, কিন্তু ইংরেজ আমেরিকান দেখতেও ছাড়বে না, আর ঘরে গিয়ে গাল দিতেও ছাড়বে না। স্ত্রী সম্বন্ধী আচার পৃথিবীর সর্বদেশেই একরূপ, অর্থাৎ পুরুষ মানুষের জন্য স্ত্রী সংসর্গে বড় দোষ হয় না, কিন্তু স্ত্রী লোকের বেলাটাই মুশকিল। তবে ফরাসি পুরুষ একটু খোলো, অন্য দেশের স্ত্রী লোকেরা যেমন এ সম্বন্ধে বেপরোয়া তেমনি। আর ইউরোপীয় পুরুষ সাধারণ এ বিষয়টা তত দোষের ভাবে না। অবিবাহিতের ও বিষয়ে পাশ্চাত্য দেশে বড় দোষের নয়, বরং বিদ্যার্থী যুবক এ বিষয়ে একান্ত থাকলে অনেক স্থলে তার মা বাপ দোষাবহ বিবেচনা করে, পাছে ছেলেটা মেনেমুখ হয়। পুরুষদের আর এক গুণ পাশ্চাত্য দেশে চাই, সাহস। এদের ভার্চু শব্দ আর আমাদের বীরত্ব একই শব্দ। ওই শব্দ ইতিহাসেই দেখো এরা কাকে পুরুষের সভ্যতা বলে। মেয়ে মানুষের পক্ষে সতীত্ব অত্যাবশ্যক বটে। এই সকল কথা বলবার উদ্দেশ্য এই যে, প্রত্যেক জাতির এক একটা নৈতিক জীবনোদ্দেশ্য আছে। সেইখানটা হতে এই জাতির রীতিনীতি বিচার করতে হবে, তাদের চোখে তাদেরকে দেখতে হবে। আমাদের চোখে এদের দেখা, এদের চোখে আমাদের দেখা দুই ভুল। আমাদের উদ্দেশ্য এই বিষয়ে আমাদের এদের ঠিক উল্টো। আমরা আমাদের ব্রহ্মচারী বিদ্যার্থী শব্দ আর কাম যাইত্য এক। বিদ্যার্থী আর কামজিৎ একই কথা। আমাদের উদ্দেশ্য মুখ্য, ব্রহ্মচর্য বিনা তা কেমনে হয় বলো। এদের উদ্দেশ্য ভোগ, ব্রহ্মচর্যের অত আবশ্যক নাই। তবে স্ত্রীলোকের সতীত্ব নাশ হলে ছেলেপিলে জন্মায় না এবং সমগ্র জাতির ধ্বংস। পুরুষ মানুষে 10 গণ্ডা বিয়ে করলে তত ক্ষতি নাই, বরং বংশবৃদ্ধি খুব হয়। স্ত্রীলোকের এটা ছাড়া আর একটা একসঙ্গে চলে না, ফল বন্ধাত্ম। কাজেই সকল দেশে স্ত্রীলোকের সতীত্বের উপর বিশেষ আগ্রহ, পুরুষের বাড়ায় ভাগ। প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। যাক, মোদ্দা এমন শহর আর ভূমণ্ডলে নাই। পূর্বকালে এই শহর ছিল আর একরূপ, ঠিক আমাদের কাশ্মীর বাঙালি টোলার মতো, কাশীর বাঙালি টোলার মতো। আঁকাবাঁকা গলি রাস্তা, মাঝে মাঝে দুটো বাড়ি, এক করা খিলান, দেয়ালের গায়ে পতাকা, ইংরেজি এবারকার এক্সিবিশনে ইত্যাদি। এবারকার এক্সিবিশনে একটা ছোট্ট পুরানো প্যারি তৈরি করে দেখিয়েছে। সে প্যারি কোথায় গেছে? ক্রমিক বদলেছে। একবার লড়াই বিদ্রোহ হয়েছে, কত অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে, আবার পরিষ্কার নতুন ফর্দা প্যারি সেই স্থানে উঠেছে। বর্তমান প্যারি অধিকাংশই তৃতীয় নেপোলিয়ানের তৈরি। তৃতীয় নেপোলিয়ান মেরে কেটে জুলুম করে বাদশাহ হলেন। ফরাসি জাতি সেই প্রথম বিপ্লব হওয়া অবধি সতত টলমল। কাজেই বাদশাহ প্রজাদের খুশি রাখার জন্য আর প্যারি নগরীর সতত চঞ্চল গরিব লোকেদের কাজ দিয়ে খুশি করবার জন্য ক্রমাগত রাস্তাঘাট, তোরণ, থিয়েটার প্রভৃতি করতে লাগলেন। অবশ্য প্যারির সমস্ত পুরাতন মন্দির, তোরণ, স্তম্ভ প্রভৃতি রইল, রাস্তাঘাট সব নতুন হয়ে গেল। পুরনো শহর আবার পাঁচিল ভেঙে বুলভারের অভ্যুদয় হতে লাগলো, এবং তা হতেই শহরের সর্বোত্তম রাস্তা, পৃথিবীর অদ্বিতীয় সাজেলিজে চ্যাম্পস এলিয়টস রাস্তা তৈরি হলো। এবং এই রাস্তা এত বড় চওড়া,
যে মাঝখানে এবং দুপাশ দিয়ে বাগান হয়েছে এবং এক ব্যক্তি অতি বৃহৎ গোলাকার হয়ে দাঁড়িয়েছে। এর নাম প্লাস দালা কনকর্ড, প্লেস ডি লা কনকর্ড। এই প্লাস দে লা কনকর্ডের চারিদিকে প্রায় সমান্তরালে ফ্রান্সের এক জেলার এক এক যান্ত্রিক নারী মূর্তি। তার মাথায় একটি মূর্তি হচ্ছে স্ট্রাসবুর্গ নামক জেলায়। ওই জেলা এখন এখন ড্রয়েচ জার্মান বা 1572 সালের লড়াইয়ের পর হতে কেড়ে নিয়েছে। কিন্তু সে দুঃখ ফ্রান্সের আজও যায় না। সে মূর্তি দিনরাত প্রেতোদ্দিষ্ট ফুলমালায় ঢাকা। যে রকমের মালা লোকে আত্মীয় স্বজনের গড়ির ওপর দিয়ে থাকে, সেই রকম বৃহৎ মালা দিনরাত সেই মূর্তির ওপর কেউ না কেউ দিয়ে যাচ্ছে। দিল্লির চাঁদনি চক কতক অংশে এই প্লাস দা কনকর্ডদের মতো এককালে ছিল বলে বোধ হয়। স্থানে স্থানে জয়স্তম্ভ, বিজয়তরণ আর বিরাট নরনারী সিংহাদি ভাস্কর্য মূর্তি। মহাবীর প্রথম নেপোলিয়ানের স্মারক এক সুবৃহৎ ধাতু মূর্তির বিজয়স্তম্ভ। তার গায়ে নেপোলিয়ানের সময়ের যুদ্ধ বিজয় অঙ্কিত। ওপরে তার মূর্তি, আর এক স্থানে প্রাচীন দুর্গ বাস্তিল ধ্বংসের স্মারক চিহ্ন। এখন রাজাদের একাধিপত্য ছিল, যাকে বলে যখন জেলে পুরে দিত, বিচার না, কিচ্ছু না, এক হুকুম লিখে দিতেন, তার নাম লেটার দি ক্যাশে, মানে রাজ মুদ্রাঙ্কিত লিপি। আবার সে ব্যক্তি কি হয়েছে, কি করেছে কিনা, ব্যক্তি দোষী না নির্দোষ, তারপরে কোনো জিজ্ঞাসা করা নেই, একেবারে গিয়ে পড়লে সেই বাস্তিলে। সেখান থেকে বড় কেউ বেরোতো না। রাজাদের প্রণয়নীরা কারো উপর চাইলে রাজার কাছ থেকে ওই শিলটা করিয়ে নিয়ে সে ব্যক্তিকে বাস্তিলে ঠেলে দিত। পরে দেশ শুদ্ধ লোক এসব অত্যাচারে খেপে উঠল। ব্যক্তিগত স্বাধীনতা, সব সমান, ছোট বড় কিছুই নেই, এ ধ্বনি উঠল। প্যারির লোক উন্মত্ত হয়ে রাজধানীকে আক্রমণ করলে সে সময় প্রথমেই এই মানুষের অত্যাচারের ঘোর নিদর্শন বাস্তিল ভূমিষ্যাৎ করলে। সেই জায়গাটায় একটা রাত ধরে নাচ গান আমোদ করলে। তারপর রাজা পালিয়ে যাচ্ছিলেন, তাকে ধরে ফেললে এবং রাজার শ্বশুর অস্ট্রিয়ার বাদশাহ জামাইয়ের সাহায্যে সৈন্য পাঠাচ্ছেন শুনে প্রজারা ক্রোধে অন্ধ হয়ে রাজরানীকে মেরে ফেললে। দেশ শুদ্ধ লোক স্বাধীনতা সাম্যের নামে মেতে উঠলেন। ফ্রান্স প্রজাতন্ত্র হলো। অভিজাত ব্যক্তির মধ্যে যাকে ধরতে পারলে তাকেই মেরে ফেললে। কেউ কেউ উপাধি ছেড়ে প্রজার দলে মিশে গেল। শুধু তাই নয়, বললে দুনিয়া শুদ্ধ লোক, তোমরা ওঠো, রাজা ফাজা অত্যাচারী সব মেরে ফেলো, সব প্রজা স্বাধীন হোক, সকলে সমান হোক। তখন ইউরোপ শুদ্ধ রাজারা ভয়ে অস্থির হয়ে উঠলেন। এ আগুন পাছে নিজেদের দেশে লাগে, পাছে নিজেদের সিংহাসনে গড়িয়ে পড়ে যান। তাই তাকে নেবাবার জন্য বদ্ধপরিকর হয়ে চারিদিক হতে ফ্রান্স আক্রমণ করলে। এদিকে প্রজাতন্ত্রের কর্তৃপক্ষেরা লা পাত্রি আ দাঁজে জনহু বিপদে এই ধারণা ঘোষণা করে দিলেন। সে ঘোষণা আগুনের মতো দেশময় ছড়িয়ে পড়ল। ছেলে বুড়ো মেয়ে মধ্যে মার্সাইয়ে মহাগীত, লা ম্যারসালাইস গাইতে গাইতে, উৎসাহপূর্ণ ফ্রান্সের মহাগীত গাইতে গাইতে দলে দলে জীর্ণ বসন, শেষ শীতে নগ্ন পথ, অল্পা নাম ফরাসি প্রজা ফৌজ বিরাট সমগ্র ইউরোপীয় চমুর সম্মুখীন হলো। ছোট বড় ধনী দরিদ্র সব বন্দুক ঘাড়ি বেরোলো। পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম বেরোলো। সমগ্র ইউরোপ সে বেগ সহ্য করতে পারল না। ফরাসি জাতির অগ্রে সৈনিকদের স্কন্ধে দাঁড়িয়ে এক বীর তার অঙ্গুলি হেলনে ধরা কাঁপাতে কাঁপাতে বলল, তিনি নেপোলিয়ন। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, বন্দুকের নলমুখে, তলোয়ারের ধারে ইউরোপের অস্থিমজ্জায় প্রবেশ করিয়ে দিলে 3 রঙা ককার্ডের জয় হল। তারপর নেপোলিয়ন ফ্রান্স মহারাজ্যে দৃঢ়বদ্ধ সাবয়ব করবার জন্য বাদশাহ হলেন। তারপর তার কার্য শেষ হলো। ছেলে হলো না বলে সুখ দুঃখের সঙ্গিনী ভাগ্যলক্ষ্মী রাজ্ঞী জোসেফিনকে ত্যাগ করলেন। অস্ট্রিয়ার বাদশার মেয়ে বিয়ে করলেন জোসেফিনের সঙ্গে সঙ্গে সে ভাগ্য ফিরল। রুশ জয় করতে গিয়ে বরফে তার ফৌজ মারা গেল। ইউরোপে বাঘ পেয়ে তাকে জোর করে সিংহাসনে ত্যাগ করিয়ে একটা দ্বীপে পাঠিয়ে দিল।
ইউরোপ বাগে পেয়ে তাকে জোর করে সিংহাসন থেকে ত্যাগ করিয়ে একটা দ্বীপে পাঠিয়ে দিল পুরনো রাজার বংশের একজনকে তক্তে বসালে। মরা সিংহী সে দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সে হাজির হলো। ফ্রান্স শুদ্ধ লোক আবার তাকে মাথায় করে রাজা বানালো, কিন্তু যে অদৃষ্ট ভেঙেছে তাহার জুড়ল না। আবার ইউরোপ শুদ্ধ পড়ে পড়ে তাকে হারিয়ে দিলে নেপোলিয়ন ইংরেজদের এক জাহাজে উঠে শরণাগত হলেন। ইংরেজরা তাকে সেন্ট হেলেনা নামক দূর একটা দ্বীপে বন্দি করে রাখলে আমরণ। আবার পুরনো রাজা হলো, তার ভাইপো রাজা হলো। আবার ফ্রান্সের লোক খেপে উঠল, রাজা ফাজা তাড়িয়ে দিলে আর প্রজাতন্ত্র হলো। মহাবীর নেপোলিয়নের এক ভাইপো এ সময় ক্রমে ফ্রান্সের প্রীতিপাত্র হলেন। ক্রমে একদিন ষড়যন্ত্র করে নিজেকে বাদশাহ ঘোষণা করলেন। তিনি ছিলেন তৃতীয় নেপোলিয়ন। দিন কতক তার খুব প্রতাপ হলো, কিন্তু জার্মান যুদ্ধে হেরে গিয়ে সিংহাসন গেল আর ফ্রান্স প্রজাতন্ত্র হলো। সে অবধি প্রজাতন্ত্র চলছে।